আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আম্মু কামরুলকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গুমের অভিযোগে সাবেক ২ র‍্যাব কর্মকর্তাকে হাজির। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় বাতিলের আবেদন। এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ রানার একমাত্র উইকেট শিকার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ সভায় ভোটার তালিকা হালনাগাদ করা এবং জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে আছেন নাজিব বেগ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকের আলোচনা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজকে এই নতুন কমিশনের প্রথম সভা ছিল। সভাটি শুরু হয় বেলা ১১টায়। প্রায় ৩.৫ ঘন্টার মতো বৈঠকটি চলে। আর বৈঠকে যে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো যদি আমি বলি, এখানে মূলত ৪টি কমিটি গঠন করা হয়েছে। যে নির্বাচন কমিশনের যে নিয়মিত যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পাদন করার জন্য ৪টি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তবে যে সীমানা নির্ধারণ প্রসঙ্গে যে সিদ্ধান্ত, যে বিষয় এজেন্ডাটি ছিল বৈঠকে, সেটি নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে ভোটারদের এই যে মোট ১৭ লক্ষ ভোটারের একটি তালিকা রয়েছে, সেটি নিয়ে বলা হয়েছে যে এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। এটি আরো যাচাই বাছাই করে আগামী ২রা মার্চ এটি প্রকাশ করা হবে এবং পরবর্তীতে যারা বাদ পড়বেন সেগুলো বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন সেটি তালিকা করবে যাদের বাদ পড়া হয়েছে। আরো আমরা যেহেতু নির্বাচন কমিশনকে আমাদের কমিশনার যিনি ব্রিফ করেছেন তাকে আমরা গণমাধ্যম কর্মীরা পরবর্তীতে আরো বেশ কিছু বিষয়ে প্রশ্ন করলো। তারা মূলত বৈঠকের যে বিষয়গুলো ছিল এর বাইরে তেমন কোনো বিষয় নিয়ে আসলে কথা বলতে চাননি। তবে তারা যেটি বলছেন যে তারা আসলে একটি শুদ্ধ এবং পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে চান, যাতে পরবর্তীতে নির্বাচনগুলোতে যেন এই ভোটার তালিকা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে। মৃত্তিকা, ধন্যবাদ নাজিব আপনাকে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে আগামী বছরের ২রা মার্চ। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সভায় ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথম এজেন্ডাটা ছিল বিভিন্ন কমিটি ফরমেশন। আমাদের ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিশন আজকে ফর্ম করা হয়েছে। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু ছিল ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি আপনারা সবাই জানেন যে প্রতি বছরের ১ জানুয়ারি অনুযায়ী একটা ভোটার তালিকা হালনাগাদ হয়ে থাকে। আমাদের এবারের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবে। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই ডাটাটা সবসময় পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে তারা নিবন্ধন কার্যটা সম্পন্ন করেন না।
অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, শেখ হাসিনার শাসনামলের ১.৫ দশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বলেছেন, সরকারি স্বৈরাচারী হওয়ার পেছনে আমলাদের অবদান ক্ষমতাসীন দলটির রাজনীতিকদের চেয়ে কম ছিল না। স্বৈরাচারী শাসন ব্যবস্থার ভয়ে উন্নয়ন সহযোগীদের অনেকেই সরকারের চাপিয়ে দেওয়া উন্নয়নের বয়ানকে বৈধতা দিতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। রিজভি নাওয়াজের রিপোর্ট। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। নির্ধারিত ৯০ দিনের মধ্যেই ৪০০ পৃষ্ঠার এই দলিলটি তৈরি হয়েছে। সর্বোচ্চ ১.৫ মাসের মধ্যে ছোটখাটো সংশোধন শেষে রিপোর্টটি বই আকারে প্রকাশ হবে বলে জানান কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি, তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল। তারা, আপনারা জানেন, সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায় নীতিকে কিভাবে প্রভাবিত করেছে, এবং একটি মাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার, এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। দেবপ্রিয় বলেন, দুর্নীতির মাধ্যমে টাকা পাচারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত। যে আগামী ৬ মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী ৬ মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। শ্বেতপত্র কমিটির সংখ্যা আগামী ৬ মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি প্রণয়নের পরামর্শ তাদের। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে ৪ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। তাদের সম্পর্কে ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। র্যাব কর্মকর্তার বিরুদ্ধে বহু গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ আছে। একজন আলেপুদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল ৪ মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল ৭ বছর। তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায়। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য। তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। এদিকে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায়ও কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
2009 সালে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছিল। এই বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। 13ই আগস্ট এই বছরের 15ই আগস্টের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ও বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে রোববার আপিল বিভাগের শুনানি হবে। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। দেশকে অস্থিতিশীল করতে একটি উগ্রবাদী গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে ইউনিয়ন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোর্ট কাছারি অফিস আদালত কোথাও কাউকে লাঞ্ছিত হতে হবে না, সবাই সম্মানের সাথে তাদের অধিকার পাবেন বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন এবং অন্যরা। এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো, তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শোষণে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। আমরা ধৈর্য ধরেছি অতীতে, ধৈর্য ধরবো এখন, ধৈর্য ধরবো আগামীতে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি, এখন করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। অতএব শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং রাজনীতিবিদদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারের প্রতিবাদ এবং জঙ্গি সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত কর্মসূচি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস অভিমুখে লং মার্চ এবং স্মারকলিপি পেশ প্রশাসনের অনুরোধে পরিবর্তন করে জেলা প্রশাসকের মাধ্যমে কর্মসূচিটি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমাবেশ হয়েছে। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বক্তৃতা করেন। আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আনার দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছে তাবলিগ জামায়াতের সদস্যরা। তবে ঢাকার থানায় থানায় সেই কর্মসূচি পালন হচ্ছে। আমাদের পক্ষের যে ইজতেমা সরকার নির্ধারণ করে দিয়েছে আলাদা ইজতেমা, সেই ইজতেমায় যাতে আমাদের হজরজির অংশগ্রহণ নিশ্চিত করে সরকার, এই ব্যাপারে আমরা জোরালোভাবে দাবি বিভিন্ন সময় করছি এবং আজকে সারা বাংলাদেশে প্রত্যেক জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে এবং ঢাকা শহরের সমস্ত থানার আর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করছি। আগামী 48 ঘন্টার মধ্যে 3 দফা দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজের সংবাদ সম্মেলনে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে যে কমিটি গঠন করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই তথ্য প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের 3 কর্মদিবসের মধ্যে কলেজ ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 3টি দফা তাদেরকে 48 ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যত যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে
পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশে 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারে ক্ষতবিক্ষত শরীর নিয়ে 4 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা, তারা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 9ম পর্ব আজ, এবং ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসির ছাত্র আব্দুল্লাহ আহমেদ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর, প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আব্দুল্লাহর অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। 4 আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল, মিরপুর 10 নম্বরে পুরো গোল চত্বর ভরা স্টুডেন্টরা ছিল, আর সাথে হচ্ছে ছাত্রলীগ নেতা আর হচ্ছে পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন হচ্ছে পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে তখন স্টুডেন্টের ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তো পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে, তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়, তো আমার হচ্ছে থাই থেকে একদম নিচ পর্যন্ত পড়ে ভেঙে যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, যারা হচ্ছে আহত হয়েছে তাদের হচ্ছে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক, প্রয়োজন হচ্ছে দেশে বাইরে নেওয়া হোক, যারা হচ্ছে চাকরিজীবী ছিল তাদের হচ্ছে চাকরি দেওয়া হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি। 989 জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন, এক্সিস্টিং যারা রোগী আছে গণ অভ্যুত্থানে, প্রত্যেকটা রোগী যেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাটা পায়। ভেঙে চুরমার হওয়া হাত পা, শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান, এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সিনেমা হল মাতিয়ে এবার আই স্ক্রিনে আসছে কুসুম শিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করা চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর দুপুর 3টায় আই স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি। সাবস্ক্রিপশন না থাকলেও মাত্র 20 টাকায় দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পারবেন। লায়লা নওশিনের রিপোর্ট। রহস্যময় এক নারীর গল্প নিয়ে মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র শরতের জবা প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের 11 অক্টোবর। মুক্তির পর জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের গল্প ও পরিচালনার চলচ্চিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। আপনি নিশ্চয়ই জবা। এবার আরও বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছাতে বিনোদনের স্মার্ট দুনিয়া আই স্ক্রিনে আসছে চলচ্চিত্রটি। মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি আসায় ও দর্শকদের কাছে সহজলভ্য হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন চলচ্চিত্রটির পরিচালক ও কলাকুশলীরা। আমার যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক বেশি আমি পেয়েছি। আমি অনেক খুশি, আমাদের পুরো টিম খুব খুশি। যারা আসলে হলে গিয়ে দেখতে পারেননি নানা সমস্যার কারণে বা সীমাবদ্ধতার কারণে দেখতে চাইছিলেন, এরকম অনেকেই আমাকে বলেছে যে আপু দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখতে পারেনি, দেখা হয়নি। তো তাদের জন্য সুসংবাদ যে এখন তারা আইস্ক্রিনে শরতের জবা দেখতে পাবেন 12 ডিসেম্বর থেকে। 12 তারিখে হোপসো আইস্ক্রিনে আমাদের সিনেমা দেখা যাবে। সো সবাই আইস্ক্রিন ডাউনলোড করুক, এবং যাদের অলরেডি সাবস্ক্রিপশন আছে তারা তো দেখতেই পারবে, আর যাদের সাবস্ক্রিপশন নেই তারা শুধুমাত্র 20 টাকা ইউজ করে হচ্ছে আমাদের সিনেমাটা দেখতে পারবে। শরতের জবা চলচ্চিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা, শহীদুল আলম সাচ্চু এবং অনেকেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং কুসুম শিকদার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রায় 13 লাখ থেকে 15 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানী বারডেম হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তারা বলেন, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা NGS প্রযুক্তিতে দ্রুত ও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। জাতীয় অধ্যাপক ডক্টর AK আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈত চৌধুরী। আলোচনা করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর MA হাই।
ডায়াবেটিক্স সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক MKI কাইয়ুম চৌধুরী, ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক অধ্যাপক ডক্টর M শওকত এবং অন্যরা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নওগাঁ জেলার পত্নীতলার এক কৃষক বিদেশি ফসল কাসাভা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকেই এখন কাসাভা চাষে আগ্রহী হয়েছেন। এতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষক উৎপল কুমার তার 5 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কাসাবা চাষ করেছেন। গত ডিসেম্বর মাসে তিনি কৃষি বিভাগের সহায়তায় 400টি কাসাবা গাছের চারা সংগ্রহ করে রোপণ করেন। নভেম্বরে হারভেস্টিং করার সময় প্রতিটি গাছের গোড়া থেকে কমপক্ষে 3 কেজি করে কাসাবা উৎপাদিত হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে লাগাইছি 30 থেকে 40 মণ ফলন পাবো। সবকিছু বাদ দিয়ে আমি মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা লাভ পাবো। পুষ্টিকর খাবার এবং এটা আমাদের এখানে প্রতি কেজিতে 100 টাকা দরে বিক্রি হয়। আফ্রিকার মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসেবে পরিচিত কাসাবা মাটির নিচে গাছের গোড়ায় উৎপাদন হয়ে থাকে। এই ব্যতিক্রমধর্মী ফসল স্থানীয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষি অধিদপ্তর যে তাদের সহযোগিতা করতেছে এবং কৃষকরা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে, তা আমি ধারণা করি যে এই কাসাবা আবাদ আমাদের এলাকায় ব্যাপকভাবে সারা। লাভজনক ও পুষ্টিগুণ সম্পন্ন কাসাবার চাহিদা সৃষ্টি হওয়ায় উৎপলের এই ব্যতিক্রমধর্মী কৃষি উদ্যোগ দেখে স্থানীয় অনেক কৃষক এই ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এটা অল্প খরচের কোনো কীটনাশক ছাড়াই লাভজনক এবং পুষ্টিকর খাবার। যে অন্যান্য ফসলে যে খাটনিটা আছে, কষ্টটা আছে, ওর তুলনায় এটা তো প্রচুর কম। হ্যাঁ, আগামীতে 2-4-5 কাঠা করে লাগাবো। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে কাসাবার উৎপাদন বৃদ্ধি পেলে বৈদেশিক আমদানি নির্ভরতা কমবে। আর সেই লক্ষ্যেই কাসাবা চাষ বৃদ্ধির জন্য কাজ করছে কৃষি বিভাগ। 3 লাখ মেট্রিক টন চাহিদা আছে বাংলাদেশে। মূলত ব্যবহার হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প। বিভিন্ন কোম্পানি তারা নিজেরা বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চেষ্টা করছে এই কাসাবার চাষ করার। কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। তো এই প্রদর্শনীর মাধ্যমে কিছু কৃষক নিজস্বভাবে করেছে, পরবর্তীতে তারা নিজেরাও এটা চাষ করতেছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগে প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষায় পুরানবাজার ও বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানের সিসি ব্লক দেবে ক্ষতিগ্রস্ত হয় চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে শহরের বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা। পরিস্থিতির উন্নয়নে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার সহ শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কার কাজে কোটি টাকা খরচ হলেও তা কাজে আসছে না। কাজ আছে মানে 3-4 মাস কাজ আছে এখানে। আমরা ছোট তনেই দেখতেছি ভাঙে আর কদূর বালুর বস্তা ফালায় শেষ করে আবার দেখি যে ভাঙে আবার বালুর বস্তা ফালায়। আমরা প্রতি বছর ভাঙা লয়ে থাকে। আপনার যে বস্তা ফালায় তো বস্তাই থাকতেছে না। পুরা তারা কটা বস্তা ফালায় প্রতি বছর আইসা কাজ করে আবার জায়গা, কিন্তু স্থায়ী কোনো কাজ ধরে নাই। সরকারের উন্নতি হয়েছে, স্থায়ী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু এর আগে কখনোই স্থায়ী বাঁধের কাজ ধরে নাই। শহর রক্ষা বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে আমাদের জিও ব্যাগ ডাম্পিং বর্তমানে চলমান আছে। পরবর্তীতে ব্লক ডাম্পিং করে এবং ব্লক প্লেসিং এর মাধ্যমে এই কাজটি আমরা শেষ করব আর কি। মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আমু কামরুলকে 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, গুমের অভিযোগে সাবেক 2 র্যাব কর্মকর্তাকে হাজির। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় বাতিলের আবেদন।
এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ নাহিদ রানার একমাত্র উইকেট শিকার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।